কৃষি পণ্যকে ডিজিটালাইজ করা দরকার। আমি পরশুদিন নীলফামারী থেকে আসলাম, যে অঞ্চলে গিয়েছি সেখানে দেখলাম যে আপনার বস্তা বস্তা আলু কারওয়ান বাজারে যাবে, এই জন্য ট্রাকে লোড করতেছে। তো জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস করলো নতুন আলু যেটা হচ্ছে এটা 20 টাকা কেজি বললো। তাহলে ঢাকাতে এই আলুটা নীলফামারী থেকে আসতে আসতে 80 টাকা কিভাবে হইলো? ব্যারিস্টার ফুয়াদ, আসলে এই পরিবহন খাতে যে চাঁদাবাজি, এটা অনেক পুরনো একটি কালচার হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে। রাজনৈতিক দলগুলো, নেতা কর্মীরা এটাকে তাদের আয়ের বড় খাত বলে মনে করে। এবং আজাদ মজুমদার রংপুর থেকে আলু আনার যে উদাহরণটি দিলেন, এই উদাহরণটি কম বেশি অনেক দিন ধরেই চলছে। কিন্তু আমরা আশা করেছিলাম যে এই 5ই অগাস্টের গণঅভ্যুত্থান এইগুলোর বিরোধিতা হয়েছিল, এগুলো থেমে যাবে, কিন্তু থামেনি। এবং আপনি লক্ষ্য করেছেন কদিন আগে অর্থ উপদেষ্টারা কথা বলেছেন যে অন্য কোনো জায়গায় সমঝোতা না হলেও চাঁদাবাজির ক্ষেত্রে সহজে সমঝোতা হয়ে যায়। এ থেকে বেরিয়ে আসার উপায়টা কি আসলে? প্রথমটা হচ্ছে যে রাজনৈতিক দলের পরিচালন, ব্যয় এবং আয়, এটার মধ্যে একটা সংস্কার দরকার। বাংলাদেশে বড় পলিটিক্যাল পার্টিগুলোর ভিতরে সদস্যদের চাঁদা দিয়ে অফিসিয়ালি দল চালানোর কালচার নাই, অথচ তারা লক্ষ লক্ষ মানুষ মোবিলাইজ করে। তাহলে এই মানুষগুলো কিসের ভিত্তিতে মোবিলাইজড হয়? তারা কি আসলে ওই দল সম্পর্কে খুব বেশি জানে? আপনি দেখবেন যে দলের ভিতরের সমাবেশগুলোতে ঢুকলে দেখবেন নেতাকর্মীরা পরিচয় দেয় যে আমি অমুক ভাইয়ের সাথে কাজ করি, অমুক ভাইয়ের দল করি। দেখবেন যে সে দলটার নাম বলে না, ভাইয়ের নাম বলে। ভাইয়ের সাথে তার সম্পর্কটা কি? ভাইয়ের সাথে সম্পর্ক হচ্ছে যে কারওয়ান বাজারের টেম্পো স্ট্যান্ডটা ভাইয়ের দখলে, তো ওইখানে আবার 10 জন লেসপেন্সার লাগে প্রতিদিন টাকা ওঠানোর জন্য। তো সে ওই তার ভিতরে একটা লেসপেন্সার। তো এই লেসপেন্সাররা কি করে, টাকা উঠায় দেয়, আর মিছিল মিটিং যখন আসে তখন ভাইয়ের পিছনে স্লোগান দিয়ে দিয়ে তারা মিছিল সমাবেশের স্থলে যায়। অতএব রাজনৈতিক দলগুলো যদি নিজের কর্মী তৈরি করা এবং কর্মীদেরকে চাঁদা দিয়ে চাঁদার মাধ্যমে দল পরিচালনা করার ম্যানেজমেন্টে না যায়, এটা সম্ভব হবে না। দ্বিতীয়ত হচ্ছে এখানে একজন সরকারের প্রতিনিধি আছেন। আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান হচ্ছে, রাজনৈতিক দলের চাঁদাবাজির কয়েকটা গোড়ার জায়গা আছে, এই গোড়ার জায়গাগুলোকে আপনি কর্পোরেটাইজ করে ফেলেন, এটাকে কর্পোরেট মডেলে ডেভেলপ করে ফেলেন। তার ভিতর একটা হচ্ছে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড। এই স্ট্যান্ডগুলো হচ্ছে পলিটিক্যাল পার্টির চাঁদাবাজির জায়গা। তাহলে এই চাঁদাবাজিটা রাজনৈতিক ছত্রছায়ায় স্থানীয় পুলিশ মিলে চাঁদাবাজিটা করে। কিন্তু এটাকে যদি আপনি একটা কর্পোরেট মডেলে ডেভেলপ করতে পারেন, তখন দেখবেন যে এখান থেকে চাঁদাবাজিটা হবে না। অতএব কি মডেলে যাওয়া যায়? দুনিয়ার 10টা মডেল আপনি স্টাডি করেন। 10টা মডেল স্টাডি করলে যারা ট্রান্সপোর্ট বিশেষজ্ঞরা আছেন বাংলাদেশে, তারাও বলতে পারবে যে একটা টেম্পো স্ট্যান্ড, একটা রিক্সা স্ট্যান্ড আপনি কি ফর্মে এটাকে অপারেট করবেন, এখানে যে আছে নাই, কিসের ভিত্তিতে থাকবে না, এটা অপারেট করেন। দ্বিতীয় চাঁদাবাজির একটা জায়গা হচ্ছে হকার এবং স্ট্রিট ফেরিওয়ালা, যেটা আছে স্ট্রিট ভেন্ডার যারা আছে। ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশের ফুটপাতে অবৈধভাবে বিভিন্ন ভাই বেরাদাররা তার লেসপেন্সার দিয়ে দোকান বসায়, লোক বসায়, ওর কাছ থেকে দিনে 50 টাকা, 100 টাকা, 200 টাকা করে নেয়। তাহলে সরকার যেটা করতে পারে, লোকাল সিটি কর্পোরেশন অথবা পৌর এলাকা যেটা আছে, তারা কিন্তু অফিসিয়ালি স্ট্রিট মার্কেট ডেভেলপ করতে পারে। সারা দুনিয়াতে আছে, স্ট্রিট মার্কেট আছে। আপনি বস্টনে যান, লন্ডনে যান, নিউ ইয়র্কে যান, পৃথিবীর সব ইউরোপিয়ান দেশে আছে। যেখানে যেখানে হাঁটার পথ থাকবে, আপনি হাঁটার পথ থাকবে, ফুটপাথ খালি থাকবে। কিছু কিছু এলাকাতে আপনি স্ট্রিট মার্কেট করে দেন, যে সিটি কর্পোরেশন থেকে ওই দোকানদারকে রাস্তায় বরাদ্দ দেন, একদম চক দিয়া আইকা তোমার দোকানের নাম্বার হইলো 501 নাম্বার দোকানটা, তোমার স্টলটা, এবং তুমি মাসে এখান থেকে 10,000 টাকা ভাড়া দিবা। তাহলে সিটি কর্পোরেশনের একটা আয়ের ব্যবস্থা হইলো এবং চাঁদাবাজিটা দূর হয়ে যাবে এখান থেকে। থার্ড হচ্ছে আপনার কৃষি পণ্যকে ডিজিটালাইজ করা দরকার। আমি পরশুদিন নীলফামারী থেকে আসলাম, যে অঞ্চলে গিয়েছি সেখানে দেখলাম যে আপনার বস্তা বস্তা আলু কারওয়ান বাজারে যাবে, এই জন্য ট্রাকে লোড করতেছে। তো জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস করলো নতুন আলু যেটা হচ্ছে এটা 20 টাকা কেজি বললো। তাহলে ঢাকাতে এই আলুটা নীলফামারী থেকে আসতে আসতে 80 টাকা কিভাবে হইলো? 100 টাকা। 100 টাকা হয়ে গেল। তাহলে এখন যেটা করা দরকার, আমাদের কৃষি কর্মকর্তার উপর ভিত্তি করে আমাদের কৃষি যে উপজেলা অফিস আছে, এই উপজেলা অফিসটা তার রেকর্ড থাকতে হবে যে কচুকাটা ইউনিয়নে কত কেজি আলু উৎপাদন হয়েছে, ডিসেম্বর মাসের 16 তারিখে কত কেজি মাল এখানে লোড হয়েছে, কারওয়ান বাজারে যাচ্ছে, এবং এটা 20 টাকায়
বিক্রি হয়েছে এখানে। এইটা যদি আপনি ডিজিটালাইজ করে দিতে পারেন ট্রাকের নাম্বার দিয়ে এবং ট্রাকের ড্রাইভারকে তার ছবি দিয়ে কোন কোন কৃষক এখানে আলুটা বিক্রি করেছে, এই ফরম্যাটে গেলে ট্রান্সপারেন্সি অনেক বেড়ে যাবে। তখন কারওয়ান বাজারে এসে যখন ওইটা 80 টাকা হয়ে যাবে, কাস্টমার যেহেতু জানে যে এই আলুটা নীলফামারী থেকে আসছে 20 টাকার আলু, ও সে তখন 80 টাকা দিয়ে এটা কিনবে না। এই জবাবদিহিতার প্রসেস চালু হবে। একটা সময় ছিল যে আপনার ভোগ্য পণ্যগুলো কিন্তু আপনার ট্রেনে আসা যাওয়া করতো, ট্রেনের উপরে রাষ্ট্রের নিয়ন্ত্রণটা কম্পারেটিভলি অনেক বেশি। অতএব সেটাও সরকার ভাড়াও বিবেচনা কম। করতে পারে কিনা যে আপনার ট্রেন স্টেশনগুলোর পাশে কোল্ড স্টোরেজ করে দেবে, এলাকার জেলার উপজেলার সব মাল এসে ওই কোল্ড স্টোরেজে থাকবে, সেখান থেকে ট্রেনে চলে যাবে। ট্রেন শুধু তার তেলের খরচটা উঠাবে, ট্রেন এখান থেকে কোনো প্রফিট করবে না। অতএব আপনার ট্রান্সপোর্ট কস্ট এবং চাঁদাবাজির যে রুট, এই রুটটা আপনি বাতিল করে দিতে পারলেন। এর বাইরে দরকার পুলিশের বেতন বাড়ানো দরকার। আমরা পুলিশের প্রচুর বদনাম করি, প্রচুর সমালোচনা করি, বিভিন্ন সময় রাইটলি করি, পুলিশকে চাঁদাবাজ বলি, 10 টাকা ঘুষ খায় এগুলো বলি। পুলিশ কয় টাকা বেতন দেয়? কিন্তু আমরাও রাস্তাঘাটে কিন্তু পুলিশ সদস্যের সাথে কথা বলি, ওনারা বলেছেন একদম ন্যূনতম মূল বেতনটা 9, 10, 11 হাজার টাকা হয় একজন কনস্টেবলের। উনি হয়তো আরও কিছু ভাতা টাতা রাষ্ট্র থেকে পান, রেশন পান, চাল ডাল পান, এ দিয়ে হয়তো 20-25 হাজার টাকা একটা যোগফল হয়। কিন্তু এই টাকাটা কি ঢাকাতে যদি একটা কনস্টেবল হয়, যে ট্রাফিক পুলিশ হয়, সে কিভাবে বেঁচে থাকবে? ঢাকাতে কেন, জেলা বা উপজেলাতেও সম্ভব না। বেঁচে থাকা সম্ভব না। সিপিডি বলছে কারো পরিবারে যদি দুইটা বাচ্চা থাকে, বাবা মা 4 জনের পরিবারের ন্যূনতম শুধু বেঁচে থাকবে পুষ্টিহীনভাবে তার 60,000 টাকা দরকার ঢাকায়। তাহলে সেই মানুষটা কেন ঘুষ খাবে না? তাকে তো আপনি দুর্ভিক্ষ অবস্থায় রেখেছেন, তার ন্যূনতম সম্মান নাই, মর্যাদা নাই, তাকে দিয়ে আপনি সব দেশের সবচেয়ে অন্যায় অবৈধ কাজগুলো করান, তাকে দিয়ে সাধারণ মানুষকে পিটান, শ্রমিককে পিটান, মিছিলকারীদের উপরে পিটাপিটি রাজনীতি করেন, তাকে দিয়ে আপনি রাষ্ট্রের সাথে দুই পক্ষের মারামারির নাটক মঞ্চস্থ করেন ডেইলি। এই যে ঝুঁকিটাকে সে নিয়ে কাজ করছে, তাহলে সে কেন ঘুষ খাবে না? তাহলে আমাদের এই রাষ্ট্রের পুলিশিংটাকে ওভারহোলিং করা দরকার। আদারওয়াইজ যেটা হচ্ছে যে আপনি শুধুমাত্র সমালোচনা করে এই ঘুষের প্রক্রিয়া থেকে বের হয়ে আসতে পারবেন না। গর্তগুলো বন্ধ করতে হবে। গর্ত বন্ধ করতে হবে। আরেকটা কাজ যেটা করা যায়, দেশের বাইরে আমি দেখেছি, সারা পৃথিবীতে আপনার লরির চারপাশে সিসিটিভি ক্যামেরা আছে। একটা লরির 360 ডিগ্রি সিসিটিভি ক্যামেরা আছে এবং এটার উপরে স্যাটেলাইট বসিয়ে দেওয়া আছে। মালিক ট্র্যাক করতে পারে যে আমার ট্রাকটা এখন ঢাকা থেকে রওনা হয়ে কুড়িগ্রাম যাচ্ছে, না ভারতের ভিতর ঢুকে গেছে, না কুড়িগ্রামের বদলে সে বরিশাল চলে গেছে, এটা সে স্যাটেলাইট দিয়ে মনিটর করতে পারে। তাহলে আপনি যদি রিয়েল টাইমে এটা ডিজিটালাইজ করে ফেলতে পারেন ট্রাকটা, কোনো পুলিশ যখন তার ট্রাকটাকে আটকাবে, স্ট্রেইট ওয়ে তার ছবি, তার এখানকার যে বেস ক্যামেরার নাম, নাম্বার, পুলিশের নাম্বার সহ চলে আসবে। তাহলে আপনি যদি এইভাবে জবাবদিহিতা এবং সমস্যাকে অ্যাড্রেস করার গোড়ায়গুলো হাত দিতে পারেন, কালেকটিভলি এই প্রসেসকে অ্যাড্রেস করা যাবে। এইটা শুধুমাত্র ব্যবসায়ীদের সাথে মাঝে মধ্যে মিটিং, 60 টাকার বদলে 10 টাকা, 20 টাকার ডিম 11 টাকা কিনতে হবে, 4 কোটি ডিম একদিন আমদানি করলাম, এইটা দিয়ে আপনার লাভ হবে না। অন্যদিকে দেখেন রাষ্ট্র কী করছে, যে পণ্যগুলো আমাদেরকে কষ্ট দেয়, এই পণ্যগুলোকে সাফিসিয়েন্টলি আমরা প্রডিউস করছি। আমরা হিসাব করে দেখেছি আমাদের ন্যূনতম ভেরি এসেনশিয়াল পণ্য হচ্ছে 16 থেকে 17টা। এই 16-17টা পণ্য তো বাংলাদেশ রাষ্ট্র সাফিসিয়েন্টলি প্রডিউস করে না। তাহলে প্রডিউস না করে আপনি চেষ্টা কেন করছেন না? এই 17টা পণ্য তো আমার ফুড সিকিউরিটির অংশ। এটা মানে এখানে প্রডিউস করবার মতো মাটি, আবহাওয়া আমার আছে, তাহলে আমি করছি না কেন? আমি প্রচুর পরিমাণে আলু চাষ করছি, ওই বছর আলুতে একেবারে বাম্পার ফলন হয়ে গেল, আলুর মার্কেট পড়ে গেল, কৃষক পরের বছর আলু চাষ করবে না। আমি প্রচুর পরিমাণে এক বছর পেঁয়াজ চাষ করছি, বাম্পার ফলন হয়েছে, পেঁয়াজের দাম পড়ে গেল, পরের বছর আর পেঁয়াজ চাষ করবে না, ভারত থেকে পেঁয়াজ আনতে হবে, আলু আনতে হবে। তাহলে রাষ্ট্র যেহেতু জনশুমারি পরিষ্কার না, তার ভোক্তা কতজন সে জানে না, আমার কত কেজি আলু লাগবে, কত কেজি ডাল লাগবে জানে না, আমি প্রোডাকশনও করতে পারছি না কারেক্টলি, আমি আমদানিও করতে পারছি না কারেক্টলি। এই মেকানিজমের যে গ্যাপগুলো আছে সেগুলো আমাদের পরিষ্কার করা দরকার এবং এই ফুড সিকিউরিটিতে আমাদের মধ্যে এনশিওর করা দরকার। কিছু কিছু প্রোডাক্টটা দেখবেন যে আপনার যেমন চিনি, তেল আনা ক্ষেত্রে 4-5টা কোম্পানিকে আপনি লাইসেন্স দিয়ে রাখছেন। কেন দিয়েছেন? আমার 10-11টা চিনি কল কেন বন্ধ পড়ে আছে? আপনি কেন সেগুলোকে প্রোডাকশনে আনতেছেন না? তাহলে এই নীতি প্রশ্নগুলো আপনাকে অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস করলে দেখবেন যে কালেকটিভলি এই যে ভোগ্যপণ্য, দাম বেশি, প্রাইস হাইক, এই আলোচনা আমরা যে করছি, এটা সমাধান কেন হচ্ছে না? কারণ আমরা কেউ গোড়ায় এটার সমাধান করবার চেষ্টা করছি না।